শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশের বিভিন্ন মহলে। আহ সরকারি মহল চুপ, তবে বিএনপির যারা শীর্ষ নেতা এবং জামাত থেকে শুরু করে এনসিপি সবাই বলছে বিচার করতে হবে, কিন্তু আসতে দেওয়া যাবে না। সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত 2 দিনে যা ঘটে গেল? রাস্তাঘাট মানুষ গরম করে ফেলছে যে ওনার ফাঁসির আদেশ বাস্তবায়ন করতে হবে, ফাঁসি দিতে হবে, একবার না দুইবার দিতে হবে, তিনবার দিতে হবে, অনেক কিছু বলাবলি হচ্ছে। তাহলে এইটা কি আপনি এদের এই হইচইটা চালাবেন নাকি ওনাকে ফাঁসি দিবেন? যদি ফাঁসি দিতে চান, এখন উনি যেমন বলছেন যে আমি নিজেই যে, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশের যে আন্দোলন করবো, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে এসে বর্তমান সরকারকে ফেলে দিব, জামাতকে কুচকাটা করবো, তত বলেন নাই। উনি বলেছেন কি, ওনার যে ইন্টারভিউটা আমি বললাম রয়টার্সে, সেখানে উনি বলেছেন আমি দেশে যে সারেন্ডার করবো। সারেন্ডার কার কাছে করবে? গভর্নমেন্টের কাছে তো করবে, আইনের কাছে তো করবে, আদালতের কাছে তো করবে। তাহলে যে কাজটা করার জন্য আপনারা এত চিল্লাচিল্লি করছেন, সরকারি দল, সরকার, বিরোধী দল সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে শেখ হাসিনাকে আনতে হবে। এখন যখন উনি নিজে বলছেন আমি যাবো, তখন বা বলছে না আনা যাবে না, না এভাবে আনা যাবে না, ওভাবে আনতে হবে, সেভাবে আনতে হবে, না আসতে দেওয়া যাবে না। কিন্তু দেখলাম যে আসলে পরে নাকি তাকে এয়ারপোর্টেই তাকে দেখে অনেক কিছু করে ফেলাবে তারা। এগুলি কেন? এটা হলো ওই কারণে হয় অনেক সময়, ওই যে এদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। উনি আসতে চেয়েছেন, এরা ভয় পেয়ে। আমার কাছে আমি আমি তো অবাকই হয়েছে। আমি প্রশ্নটা করছি যে সরকার কি বিচলিত কিনা, সরকারের তো ওয়েলকাম করা উচিত। প্রথম দিন দেখলাম যে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর উনি বলছেন ডিসেম্বরে উনি এখনই আসুন। তো শুনে আমি খুশি হয়েছি যে ভালো, উনি চান যে আসেন। কালকে দেখলাম বললাম এইভাবে তো আসতে পারবেন না, সরকারের মাধ্যমে আসতে হবে। আরে ভাই, সরকারের মাধ্যমে আনেন আর যেভাবে আনেন, যিনি আসতে চান, আপনি আনতে চান, ওই সরকার যদি দিতে চান, তখন আবার যাকে আনা হবে তিনি আসতে চান কিনা, তিনি মুসলামসে করেন কিনা, এগুলো অনেকগুলো ইস্যু আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রধান ইস্যু, যাকে আমরা আনতে চান, উনি যখন নিজে বলছেন আমি যেতে চাই, তখন তো দুই সরকারেরই উচিত তড়িৎ গতিতে ওনার আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা। আমি তো মনে করি যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, তাদের উচিত হাই কমিশনার কাজ, তাদের উচিত কি হবে, ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট তৈরি, সব সময় জন্য তৈরি করে রাখা। উনি যখনই আসবেন সেটা ডেট দিয়ে দিন, হয়ে গেল। উনি তো সরকারের এবং বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সহজ করে দিচ্ছেন। সহজ করে দিলে সেই সহজ জিনিসটা নিতে, গ্রহণ করতে ভয় কেন পায়, এটাই বুঝলেন। এবং তাদের এই লাফালাফি দেখে আমি একটু হতাশা হয়েছি। হতাশা হয়েছে এই কারণে যে এই লোকগুলি যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং যারা নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন তারাই বসবেন, এরা যে এত দুর্বল, এটা আমার চিন্তার মধ্যে ছিল না, সত্যি কথা বলতে। মানে দেখেন, 213টা আসন পেয়েছে বিএনপি, 77টা, 77টাই ধরে আনি, কারণ ওই যেগুলি এনসিপি পেয়েছে ওগুলো তো জামাতেরই ভোট। ধরো 77টা আসন পেয়েছে জামাত এবং এনসিপি মিলে। এই যে এত শক্তি, এত শক্তি থাকলে এত শক্তি আসলে করতে যায় জনগণের ভোটেই তো। তাহলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে বলে তারা মনে করেন, সেই জনগণের মধ্যে আস্থা নেই। তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওটা দিকেও নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোক কিনে কিনা একজন। তো যে যাদের দাপট লোক হয়ে নাই, গেছে, আওয়ামী লীগ থেকে যাদের দাপট লোক হয়ে গেছে। নাই, যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলে দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন ভাই? আমি এটা বুঝি না। আমি ওনাদের উপর একটু হতাশই হয়েছি। তাহলে কি ওনারা আসলে অতটা শক্তিশালী নন? তাহলে কি ওনারা কেবলই ফাঁপানো বেরোন? আমি জানি না। না, মানে তাহলে এগুলো কি সব শো অফ, যে শেখ হাসিনার বিচার চাওয়ার জন্য মাঠ গরম করা হয়, তাকে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তার গ্রহণযোগ্যতা শেষ। এই যে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে গতকালও বিচার দাবি করা হলো, তো বিচার দাবি করছে, আসতে দেওয়া হচ্ছে না, মাঝখানে ফারাকটি আসলে কোথায়? আর আপনি বলছেন যে দুই সরকারেরই উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, তাকে ফিরিয়ে আনার জন্য।
এবং তিনি যখন নিজেই বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি আত্মসমর্পণ করতে চাই, সেখানে ভারত সরকারের কি করা আছে এখানে? ভারত তাকে ছেড়ে দিবে, বলে দিবে আপনি যান, এটাই তো আর কিছু না। উনি তো ভারত তো ভারতের বলেনি, ভারত তো বলেনি যে আমি না, আটকে রাখছি। ভারত তাকে কিভাবে রেখেছে, তার স্ট্যাটাসটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। ভারত সরকার কিন্তু একবারের জন্য বলেনি যে তাকে তারা কিভাবে রেখেছে। তাকে কি তারা বন্দি করে রেখেছে, তাকে কি গৃহবন্দী করা হয়েছে, সে কি ওনাদের অতিথি, উনি কি ওনাদের অতিথি হলে কোন ধরনের অতিথি, মুক্ত অতিথি নাকি গুপ্ত অতিথি, এগুলো কিন্তু কোনোটাই ক্লিয়ার না। ক্লিয়ার না এই কারণে গত 2 বছরে তার তো একটা ছবি আমরা দেখিনি। কেউ দেখেছে, কোন মিডিয়া দেখেছে? দেখেন, যে কয়টা ইন্টারভিউ তার হয়েছে, একটা ইমেইলের মাধ্যমে হয়েছে, আর একটা টেলিফোনের মাধ্যমে হয়েছে। উনি যদি অতিথি হিসেবে মুক্তই থাকেন, তাহলে তো রয়টার্স এর সাংবাদিক যে ওনার সঙ্গে সরাসরি ইন্টারভিউ দিত, সেই ইন্টারভিউতে আমি ছবি দেখতাম, রয়টার্স এর ছবি দিত, ছবি দেখাতো। তো তা তো তারা কেউ করেনি। তার মানে কোন বাইরের সাংবাদিকের কাছেও কিন্তু ওনার মানে আপনার অ্যাকশন মিলিত হওয়ার মতো কোনো বিষয় নাই। নাই কেন? এই বাধাটা কি শেখ হাসিনা নিজে দিয়েছেন নাকি এটা ভারত সরকার দিয়েছেন, এটা তো আমরা জানি না। তবে উনি 8-10 জন অতিথির মতো যে নন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। 8 অতিথি হলে তো অন্তপক্ষে রয়টারের সাংবাদিক একটু যেতে পারতেন, টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে কেন? তার মানে উনি কাউকে দেখা দিচ্ছেন না, কেন দেখা দিচ্ছেন না? উনি কি আসলে সুস্থ না? উনি কি অসুস্থ? ওনার কি চেহারা খারাপ হয়ে গেছে? ওনার সঙ্গে মনে করেন ভারত সরকার, ভারতের মধ্যে ওনাকে কে মারবে? তো ভারত তো নিজে থেকে আটকে রাখে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন, এটা কি লোকে করা যায় না? লোকে করে না। ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে হয়েছে। তাহলে নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? কারা? ভাই, এগুলি বুঝলেন, এগুলি আসলে ওনারা একটা যুক্তি বানাচ্ছেন। আমি এই যুক্তিগুলিকে খুব একটা গ্রহণ করি না। বাট আমি মনে করি এটা ভারতের উচিত যে বলে দেওয়া যে তার স্ট্যাটাসটা কি। ঠিক অতিথি, অতিথির সে কি প্রকাশ্যে যেতে পারছে? কোথায় যেতে পারছে? ওনার সঙ্গে অনেকে বলে যোগাযোগ হচ্ছে, কেউ কি ওনার সঙ্গে দেখা করতে পারছে? এই স্ট্যাটাস গুলো কেন ভারত বলে না? বলা উচিত আমি মনে করি। পাকিস্তানে অবস্থানরত আমাদের বাংলাদেশের একজন বাংলাদেশের ভদ্রলোক আছেন, মাসওয়াত আহসান। উনি একটা কথা বলেছেন যে রয়টার্স, এএফপি এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় যখন বাংলাদেশ সংক্রান্ত কোনো নিউজ বের হয়, তখন উনি প্রথমে দেখেন এটা লিখেছে কি, মানে সাংবাদিকটা কি। সংবাদ মাধ্যমটা দেখার পরে উনি দেখেন সাংবাদিকটা কি। সাংবাদিকটা যদি কোনো রকম হিন্দু ধর্মাবলম্বী কেউ হয়, যদি বোঝা যায় যে উনি ভারতের বংশজাত অথবা ভারতের এখান থেকে অরিজিন তার ভারত, যেরকম উনি দেখেন, তাহলে ওটা কোনো অতটা গুরুত্ব দেন না। আর যদি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি কোনো সাংবাদিক করেছেন, তাহলে ওটা উনি গুরুত্ব দেন। এটা উনি বলেছেন। এখন ওনার কথা না আলোচনা করছেন, বাট আমার কথা হলো যে এই কথাটা যদি যারা বলছে, এটা তো 5 জন লোক দেখছে, দেখার পর তাদের মধ্যেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়। তারাও কিন্তু ভাবে, হ্যাঁ তাই তো। তাহলে ওনারা কি তাহলে ভারতের পারপাস সার্ভ করতেছে এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে। এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। অথবা ভারত সরকারও তো সে কাছে থেকে বলতে পারে যে আপনি এই ধরনের কথা বলেন, বললে পরে সরকার একটু পাজলড হবে, পাজলড হলে পরে তারা যে মানে আমাদের কথা, আমাদের যে স্বার্থটা, সেটা হয়তো আমরা ওখান থেকে পেয়ে যাবো, অথবা একটু আমরা বার্গেন করতে পারবো। হতে পারে। আবার কোনো কিছুই নাও হতে পারে। কারণ বিষয়টা তো আমি আপনি কনফার্ম হয়ে বলতে পারছি না। আমরা একটা ইন্টারভিউ দেখছি, আমরা একটা কমেন্ট দেখছি, আরেকজনের একটা বক্তব্য দেখছি, এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। কাজেই আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মাথাটা বুদ্ধি কম, কাজে আমরা বেশি মেলাতে পারি না। কিছুদিন যাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা দর্শকের উপরে ছেড়ে দিই যে দর্শক মিলিয়ে নিই। আমি মাসুদ কেবল এতটুকু বুঝলাম, আপনি পান্না অতটুকু বুঝলেন, মাসুদ হাসান কি বলছেন এটাও শুনলেন, আবার রয়টার্স কি বলবো এটাও শুনলেন, আবার দেশে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে এটাও দেখছেন, আবার সরকার কি বলছে। যখনই এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তারপরে দেখলাম সরকারের একটা তথ্য বিবরণী যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এটা কিন্তু প্রচারের পরের দিন দিচ্ছে। আবার এবারও যখন নাকি রয়টার্স ইন্টারভিউ দিল, ইন্টারভিউ প্রচারিত হওয়ার পরের দিন সরকার তথ্য বিবরণী দিচ্ছে
যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না, তিনি যাবেই না। তার আগের দিন বলতেন যে প্রচার হওয়ার পরের দিন এটা বললে কি না যত যত কাম হয়ে গেছে। তো এখন আমি আমার সরকারের অবস্থান ঠিক ভালো মতো বুঝি না যে ওনারা এটাই বা দেন কেন বারবার, এবং এটাই কি প্র্যাকটিক্যাল কিনা। আপনি ওই যে বাংলাদেশের পত্রিকা প্রচার করতে দিলেন না, বাংলাদেশে রাষ্ট্র লোক অনলাইনে পত্রিকা পড়ে, বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার অথবা যুগান্তর, সমকাল, ইত্তেফাক, মানুষ জীবন, এরা কেউ হয়তো সরকারের সরকারের আদেশ, সরকার মানে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা শেখ হাসিনা সংক্রান্ত রয়টারের এই নিউজের আদ্যপান্ত অথবা কোনো কিছু একটা অংশ বিশেষ কিছুই প্রচার করলো না, ধরা করলো না। কিন্তু এই দেশের মানুষের কি জানতে বাকি আছে যে কি বলছে, তারা এটা কোথায় পড়ছে? তারা তো এটা পড়ছে রয়টার্সে। রয়টার্স কি অ্যাভেলেবল না? আচ্ছা, রয়টার্সে ইংরেজি পড়তে পারি না আমি। রয়টার্সের এই লেখাটি 134টা গণমাধ্যমে হুবহু পাবলিশড হয়েছে রয়টার্সের রেফারেন্স আন্তরিকতা দিয়ে। রেফারেন্স হয়েছে, তাহলে সেগুলি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি না। বাংলায় কি সাহিত্যের পত্রিকা আনন্দবাজারে প্রচারিত হয়নি, ভারতের আজকাল পত্রিকা প্রচারিত হয়নি, এবং সেগুলো কি আমার দর্শককে ওটা কেনার জন্য কলকাতায় যেতে হয় এখন? মোবাইলে টিপ দিলেই পায়। তাহলে তারা কি করবে? তারা তো আমার বাংলাদেশের পত্রিকা পড়বে না, বাংলাদেশের মিডিয়াগুলো দেখবে না। তারা প্রকৃত খবর জানার জন্য ভারতের মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তাহলে এই ইন্টারনেটে যখন দেখবে, ইন্টারনেটে তো বিজ্ঞাপন যায় প্রচুর, যখন বিজ্ঞাপন দেখবে যে সবাই গেলে ভারতের মিডিয়া দেখছে, তারা বাইরের মিডিয়া দেখছে, তখন তো তারা বাংলাদেশের মিডিয়ায় তারা বিজ্ঞাপন পাবে না। বিজ্ঞাপন না পেলে বাংলাদেশের মিডিয়াগুলি আরো মরার দশায় যাবে। তাহলে সরকারের সিদ্ধান্তটা, এটা তো বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তাদের বিপরীতে যাচ্ছে। তারা তো বিদেশি মিডিয়াকে এনকারেজ করতেছে, বিদেশি মিডিয়ার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতেছে, দেশীয় মিডিয়াকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো সরকারের এই ধরনের আচরণ কেমন? সরকার কি তাহলে বিদেশি মিডিয়ার জন্য কাজ করতেছে আমাদের মিডিয়াকে বাদ দিয়ে? এটা কিন্তু একটা প্রশ্ন। আমাদের তথ্য মন্ত্রণালয় কি আমাদের মিডিয়ার জন্য একটা প্রতিবন্ধকতা এবং বৈরী অবস্থা তৈরি করার জন্য বসে আছে? ভাই বুঝি না আমি এগুলো। না, এইগুলো করে কোনো লাভ হয়? আওয়ামী লীগ সরকারের সময় তো আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নির্বাচনে ছিলেন, তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তো তারেক রহমান তো প্রতিদিন 2টা 3টা করে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। তার সেই বৈঠকের খবর আবার ফলাও করে গণমাধ্যমগুলোতে আসতো। এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, এই ধরনের তথ্য বিবরণী দিয়ে সরকার কি আসলে নিজের দুর্বলতা প্রকাশ করছে না সবসময়? সেটা আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক। অবশ্যই করছি। এগুলো জানেন কি, আমরা একটা পরিবর্তনের আশায় একটা আন্দোলন করেছি, অনেক এখানে স্যাক্রিফাইস ছিল সবারই। কিন্তু সেই পরিবর্তন আমরা যে দেখলাম, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কোনো পরিবর্তন হয় নাই। আমি এই সরকারে যারা আছেন তাদেরকে বলছি, ভাই আপনারা কোনো পরিবর্তন করতে পারেন না। যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা পাবলিককে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারে কেমন ছিল, দেখেন তারা কি বলছে, একই কথা বলছে। এটাও তো সত্য কথা। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারেনি। সেটি সরকারি দলের বিভিন্ন শৃঙ্খলা, মানে আইন শৃঙ্খলাকারী বাহিনী হোক বা ক্যাডার বাহিনী হোক, তারা করতে দেয়নি, বাধা দিয়েছে। আবার বিএনপিও যে সত্য কথা, সেভাবে নেতৃত্ব দিতে পারেনি আন্দোলনে। সেই জায়গা থেকে তো একটা কথা উঠেছিল যে বিএনপি কে আসলে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। মানে সকাল হলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সভা সমাবেশে বক্তব্য শুরু করতো, মানে 365 দিন গেছে তাদের বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে। তো বিএনপি ওইভাবে আলোচনায় ছিল। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সামনে কি হতে পারে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফেরেন যে কোনো ভাবে, তাতে কি আসলেই খুব বিশাল কিছু হয়ে যাবে, কেমন ঘটে যাবে? মানে এত ভয় পাচ্ছে কেন সরকার বা অন্য দল যারা এটা রয়েছে? তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি না, ভয় পাচ্ছে কিনা তারা তো নিজেরা স্বীকার করে না তাদের ভয় পাচ্ছে। তারা তো মনে করে যে কোনো সমস্যা হবে না, তো সমস্যা হবে না তো হুম। এই সমস্ত উল্টাপাল্টা কাজ করেন কেন? আর আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা আসলেই দেশে অনেক কিছু হবে আমি তা মনে করি না। শেখ হাসিনা আসতে দিতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে, এক ধরনের মানে আপনার আপনি কি বলবো এটাকে, এনার্জি হয়তো বা আসবে, এটা ঠিক। কিন্তু সে এনার্জিটা বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ থাকবে না এই কারণে, এনার্জি আসতে পারে 2 দিন 3 দিন, তারপরে তার সময় ঝিমায় যাবে। আমরা কিন্তু ভেবেছিলাম যখন নাকি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন অনেকে বলেছিল যে জেলখানায় নিতেই পারবে না। তারপরে বলেছিলেন
যে নিলেও গভর্নমেন্ট কিনতে পারবে, রাখতে পারবে না। তো সবই তো হয়েছে ভাই। বিশাল লোক তার গাড়ির সঙ্গে গেছে, যে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লোক তার গাড়ির সঙ্গে সে গেছে, জেলখানা ঢুকে দিয়েছে। এই যে করছে, আর তো কিছু করে নাই। তারা কি জেল ভাঙতে গেছে? ভাঙতে যায় না। আদালত ভাঙতে গেছে? তাও যায়নি তো। ওই লোকগুলো আবার হাই হাইটে চলে আসছে। তো গেছে। এইগুলি বাংলাদেশের পলিটিক্স এরকমই হয়। এখানে কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয় না। যেগুলি জীবন যায় একটু গুজবে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা তাই হবে। একটু বেশি কিছু হবে না। কারণ আওয়ামী লীগ যদি অতটাই সিরিয়াস হতো, আপনি একটা কথা ভাবেন না। কারণ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তারা প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা দিল। দেওয়ার পর সরকার বিরাট ব্যবস্থা নিল, শ্বাস শ্বাস রব রব দিল, 6টা জেলায় আর্মি নামাই দিল, অমুক করলো তমুক করলো। আমরা সমালোচনা করলাম, কেন আর্মি নামালেন? আচ্ছা, 6 জেলার হয়ে আর্মি নামাইছে, উপজেলার পর্যায়ে আর্মি ছিল, অন্যান্য জেলার মধ্যে আর্মি ছিল। কোথাও কোনো মিছিল মিটিং হয়েছে? হয় নাই তো। সরকার যদি এই ব্যবস্থা না নিত তাও হইতো না। সরকার এই ব্যবস্থাগুলো না নিলে তাও হইতো না, আমি মনে করি। হইতো না ভাই, হইতো না। এই কারণে আওয়ামী লীগের মধ্যে যারা নাকি নেতা কর্মী সারা দেশে আছে, তারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে উত্তেজিত হয়, কিন্তু তারা সংগঠিত ভাবে উত্তেজিত হয় না। এদের সংগঠিত ভাবে তারা একসঙ্গে নাই। এটা রিয়েলিটি। কারণ যখনই তারা সংগঠিত মাঠে নামতে যায়, তখন অনেকের মধ্যে প্রশ্নটা আসে, আমরা কার জন্য লড়াই করছি? দলের জন্য নাকি কতিপয় নেতার জন্য? এবং এই নেতাগুলি কোন নেতা? যে নেতাগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে নিজেদের লুটকৃত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। তারা সবাই লুটপাট করে গেছে দেশ থেকে ভাই। এখন এই টাকা দিয়ে তারা ওখান থেকে না খেয়ে থাকে, তাহলে তো ছয় কে? শেখ হাসিনা না হয়, হাসিনাকে না হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায়। অন্য যে সমস্ত মন্ত্রী আছে তাদের কে খাওয়ায়? ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়াইতো না। তো বিদেশে পাঠিয়ে থাকতো, তো টাকা লাগে না, এই টাকা আসে এখান থেকে। তারা প্রচুর এমন লুটপাট করে তারা গেছে এখান থেকে, যে তাদের টাকা দিয়ে, যেমন নানক ধরে, নানক বাউদ্দিন নাসির, এদের তো রাজকীয় জীবনযাপন আমি শুনেছি। তো এদের এই টাকা আসে থেকে। এবং যদি তাদেরকে এখন নেতা বানাইতে হয়, ওই যে ওবায়দুল কাদেরকে এসে আবার নেতা বানাইতে হয়, তাহলে দেশের মানুষ, সাধারণ মানুষ কেন মাঠে নামবে? মাঠে নামবে না তো। শেখ হাসিনা কি একবার বলেছে আমি ওই নেতৃত্বের কারণে আমার আজকে এই দুরবস্থা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, ওবায়দুল কাদের কি আছে? বাহাত্তর নাসিবের আছে, এই নানকের আছে, জাহিদ কবির নানকের এই গ্রহণযোগ্যতা আছে দেশে? নাই। অথচ নেত্রীর কাছে তারাই সবচেয়ে প্রিয় লোক। তো তারা যদি বলে যে আমার নেতৃত্বে তার ওদের নিয়ে আছে, তাহলে তার জন্য আমরা কোনো মাঠে নামবো? নামবো না। যেমন শেখ হাসিনা। সাংবাদিক গৌতম জানানি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই শেখ হাসিনা ইস্যুতে আমি প্রথমেই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে তিনি ভিডিও কনফারেন্সে কেন আসছেন না? তিনি ইমেইলে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন 1 ঘন্টা ব্যাপী টেলিফোনে। এর আগে সম্ভবত আপনার সাথেও কথা বলেছেন টেলিফোনে, এবং আপনি নিজেও বলছিলেন যে তিনি খুব দ্রুত ভিডিও কনফারেন্সও আসবেন, প্রকাশ্যে আসবেন। কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছেন না? এই প্রশ্ন এখন বাংলাদেশ থেকে অনেকেই তুলছেন। দেখুন, অনেক বিষয় তো নিশ্চিতভাবে তিনি হয়তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তার রণনীতি, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মত প্রকাশ করবেন। প্রথমে অডিওতে বলছিলেন, প্রথমে ইমেল মারফত তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তারপরে তিনি অডিওতে দেওয়া শুরু করেছেন। কারণ বহু সাংবাদিক তারা এখন জানতে চাইছেন যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা যদি অডিওতে, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় শর্ত হলো যে তারা কোনো ইমেল ইন্টারভিউ ছাপেন না। তারা যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হতে চান, তবেই তারা ছাপতে পারে। যে কারণে একবার ব্লুমবার্গ তার কোনো ইন্টারভিউ ছাপেনি, কিন্তু আমি শুনেছি ব্লুমবার্গও তার ইন্টারভিউ নিয়েছে, এবং সেটা অডিওতেই ইন্টারভিউটা হয়েছে। স্বাভাবিক যারা প্রশ্ন করছেন বা যাদের মনের মধ্যে প্রশ্ন, নিশ্চয়ই ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা থাকে, যে আজকালকার দিনের ভিডিও ট্র্যাকিং খুব সহজেই করা যায়, লোকেশনটা জানা যায়। হয়তো সেই নিরাপত্তার কারণে তিনি করছেন না, কিন্তু আমি জানি উনি বলেছেন যে ক্রমশই ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসবেন এবং প্রকাশ্যে ভিডিও মারফত ইন্টারভিউ
দিতে পারেন। আমি বলছি না সেটা কবে দেবেন। আমার মনে হয় তিনি যখন ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, হয়তো তার আগেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো যে আমি শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা। এবং এই সিনিয়র সাংবাদিকদের কাছে হাস্যকর প্রশ্ন। তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তিনি অতিথি হিসেবে রয়েছেন, এটা তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার শারীরিক সুস্থতা সবটাই দেখভাল করছেন ভারত সরকার। আমার মনে হয় তারা এই প্রশ্নগুলো ঢাকায় যে হাই কমিশন আছে সেখানে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবে, এতদূর দিল্লি পর্যন্ত আসার প্রয়োজন নেই। এবং ওখানে বাংলা ভাষায় কথা বলতে পারেন হাই কমিশনার আছেন, তিনি জবাব দিয়ে দেবেন শেখ হাসিনার বর্তমান অবস্থান বা বর্তমান পরিস্থিতি কি। দ্বিতীয়ত যে রয়টারের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে এরকম তিনজনের বাইলাইন আছে, কিন্তু একজনের নয়। একজন হয়তো কলকাতা ভিত্তিক সাংবাদিক, আর একজন ঢাকা ভিত্তিক সাংবাদিক, আর একজন লন্ডনে তাদের মূল অফিসের তার একজন, তিনি এডিট করেছেন ইন্টারভিউটা, তারও নাম দেওয়া আছে ইন্টারভিউ নিচে। ফলে এদের তিনজনকে তো খুব সহজেই তারা যোগাযোগ করতে পারেন, তাদের কাছেই জেনে নিতে পারেন। মানে এটা অন্য মাধ্যমে প্রশ্ন না করে যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে বা ঢাকায় একটা রয়টার্স এর অফিস আছে, ফলে সেখানেও তারা জিজ্ঞেস করলে তাদের এই সন্দেহ নিরসন হবে। এখন এটা থেকে শেখ বোঝা হাসিনা যায় একটা জিনিস, এই সমস্ত জি সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খুবই তারা বিব্রত বোধ করছেন। সরকার পক্ষ কিছু বলছেন না, কিন্তু সরকারের হয়ে তারা তাদের সরকারের উদ্বেগ তারা প্রকাশ করছেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, সোজা কথা। আপনি যখন প্রশ্ন করে তুললেন, হ্যাঁ, এরকম অনেকেই বলছেন যে তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি কেন প্রকাশ্যে আসছেন না, কেন তাকে ইমেইলে ইন্টারভিউ দিতে হচ্ছে, কেন টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে, টেলিফোনে ইন্টারভিউ গুলো আবার এআই দিয়ে তৈরি করা কিনা, এসব কথা কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন এক সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছে, এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। অনেক কেউ কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ কেউ দেখেছেন, দেখে অনেকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক, ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। যিনি অতিথি, যিনি ভারত সরকারের অতিথি, যাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য আমি বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন, এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলে, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন, তার মধ্যে চীন আছে, জাপান আছে, এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চালু হয়েছে যে ভারত আসলে তাকে, মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে,
এর রেজাল্টটা কি? কেন অন্যদের মতো তিনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে? এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একজন একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যে যখন যেদিন যা চাইবেন, যেভাবে তিনি যেখানে যেতে চাইবেন সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেটাই সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। হুম, হুম। দুদিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যে কারণে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছে, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছে। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা। মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে। জেলে যেতে হবে এটা সবাই জানে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের। এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব? তার তো পাসপোর্ট, কোন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরে বিষয়টি আমাদের জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছে যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন, সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করে, সেগুলো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেন। 4 লাইনের চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল এটাই বন্দী প্রত্যর্পণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশের আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে। তারা বিচার সমাপ্ত হলে সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রে তো একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো তার হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো, তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সে বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে, এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, যেটা আইসিটি তে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি তিনি যেতে চাইছেন, তিনি ধরুন আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল পেট্রাপোল হয়ে যাবে, সেটা না। আমি বললাম
আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবার অনেক কাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন? বলেছেন আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব। পদ্মা সেতু দিয়ে এগিয়ে আমার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাব। তো সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু দিয়ে উঠতে হয়। এবং আবেগের তারপরে জায়গা তিনি থেকে তিনি মেট্রো রেলে বলেছেন। চেপে ঢাকা সদরে আসবেন গণভবনের কাছে, মেট্রো রেলে চেপে। তো এটা ওনার একটা স্বপ্ন। এখন স্বপ্নটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার ওটা যেমন কোনো ঘোষণা করেছেন পরিকল্পনা আমি নয়, তার ওটি কোনো ওটি কোনো পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার, ইচ্ছাই, ডিজায়ার স্বপ্ন। ডিজায়ার ডিজায়ার আহ, ঠিক কথা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটা হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা। নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। আহ সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা জানি না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছেই। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে। সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন যে আপনি ওখানে যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই এখন। এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে যে ভারত সরকার তার কোনো সেক্ষেত্রে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতের মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই। আমরা ভারতীয় মিডিয়াকে বা কোনো আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন, এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে। এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছে না। আজকে এক্স একটি কাগজের সম্পাদক তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের কাছে খবর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে। কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে তারা হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গে 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে একটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত এবার তার যে উদ্দেশ্য আমি বলছি যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই, ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে বিডিআর নামিয়ে
এমন একটা কাণ্ড করলেন যে সেদিন সকাল আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে, আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে। আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে সত্যিই তো তিনি কি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবে, তাই না? ধরুন পেট্রাপোল সীমান্তে হাজির হলেন, রংপুর সীমান্তে হাজির হলেন, কি ওপর বাংলা বান্দায় হাজির হলেন, সেনাবাহিনী কি করবে? তখন তো আপনি জানেন বাংলাদেশে যে ধরনের একটা আবেগ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি তো তাদের প্রত্যেকের মানে নিয়মিত আপনার সঙ্গে কথা বলতে বলতে গোটা যারা ফোন আসছে, তারা সকলেই হচ্ছে আমরা রেডি, প্রস্তুত, আমরা যাবো সেদিন, কবে আসছেন খালি দিনটা জানান। এই যে একটা আবেগ তৈরি করতে পেরেছেন তিনি, এটা দ্বিতীয় রাজনৈতিক সাফল্য। সঠিক, আমি রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, বুঝলেন? এর বাস্তবিক অর্থটা দেখা যাবে ডিসেম্বরে। 5 মাস সময় আছে। এর মধ্যে একটি প্রথম সারির আপনাদের সংবাদপত্র তারা বিভিন্ন চমৎকার একটি বিশ্লেষণ করেছে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। সেই বিশ্লেষণটা আমি বলবো সেই সমস্ত জ্ঞানী গুণী সাংবাদিকটা যেন একটু পড়ে দেখেন। এটা বাংলাদেশের কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তার বিশ্লেষণ। সে বিষয়টা খুব মানে একটা আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বিশ্লেষণ করেছে। তিনি বলেননি যে হ্যাঁ ফিরছেন, তিনি একথা বলেননি এটা স্টান্টবাজি। এখন তার কাছে মনে হচ্ছে হলে কি করতে পারে, পরিণতি তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এটা হচ্ছে 3 নম্বর সাফল্য, যে আমরা শেখ হাসিনাকে এভাবে ঢুকতে দেবো না। তিনি ঢুকতে চাইছেন, কিন্তু তা আমরা ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে তিনি বন্দি হিসেবে আসেন। ভারত সরকার তো তাকে বন্দি করেনি, ভারত তাকে বন্দি হিসেবে দেবে না, বন্দি প্রত্যর্পণ চুক্তি, তিনি নাগরিক হিসেবে যাবেন। ধরুন কথার কথা বিএসএফ যদি পুশব্যাক করে, তাহলে কি করবেন? বিজিবি কি পুশ-ইন করে ফেরত পাঠিয়ে দেবেন, যেমন পাঠাচ্ছে না? ফলে এটা নিয়ে তারেক রহমান সরকারের অন্যান্য অনেক প্রায়োরিটি যে কাজ আছে তাতে একটা ব্যাঘাত ঘটানো, আপনি খুব খারাপ ভাষায় বলতে পারেন অন্তর্ঘাত করা, এটা চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। সাফল্য কিনা বলছি না, চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইংরেজিতে খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। অনেক সম্ভাবনাময় জীবন, সম্ভাবনাময় সময় আসছে। কিন্তু শেখ হাসিনা সংবাদের শিরোনামে আছেন, বাংলাদেশে নাই বা থাকুন, সারা বিশ্বে আছেন, তিনি আছেন। এবং দেখুন গতকাল আপনি ফলো করেছেন কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় একটা প্রোগ্রামে এসেছিলেন লাইভ আমেরিকা থেকে, লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেটা তার বক্তব্য আমি শুনলাম। তিনি কিন্তু এই মানে ফেরা না ফেরা ইত্যাদি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে 6 কোটি আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগ ভোটার আছে বাংলাদেশে, তাদেরকে যদি উপেক্ষা করা হয় তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখে যাবে। এবং গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শব্দটা ব্যবহার করেছেন, ইংরেজিতে ভাষণ দিয়েছেন। তো সেই গৃহযুদ্ধের কথা ভেবেই হয়তো শেখ হাসিনা এমন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা তারেক রহমান সরকারের পক্ষে। মানে আপনি আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অভিজ্ঞতা, আওয়ামী লীগ বা বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে যে গবেষণাগুলো এবং ব্যক্তি শেখ হাসিনাকে আপনি যেভাবে জানেন, সেই জায়গা থেকে আপনি বলছেন যে তিনি যেটি বলছেন সেটি কার্যকর করার সমূহ সম্ভাবনা। বিষয়টি তো তাই নাকি? অবশ্যই অবশ্যই, এবং আমি এটা বিশ্বাস করি। প্রথমে আমি ভেবেছিলাম তিনি শুধু তার নেতা কর্মীদের জন্য বলছেন, কিন্তু এটা আমাকেও ইন্টারভিউতে এরকমই বলতেছিলেন
কিন্তু এখন তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন বলে আমার মনে হয়। ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে একটা কিছু ঘটবে এবং